আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বায়োলজি এইডের আরো একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওগুলোতে আমরা ঘাসফড়িং এবং হাইড্রা নিয়ে আলোচনা করেছিলাম। এই যে জুওলজির যে চ্যাপ্টার 2 অর্থাৎ প্রাণীর পরিচিতি, এই অধ্যায়টার কথা মনে পড়লেই তোমাদের অনেকের বাংলা সিনেমার মারুফ ভাইয়ের কথা মনে পড়ে এবং গাজী আজমল স্যারকে আহ তোমাদের না শুধু আমারও মারুফ ভাইয়ের মতো গালি দিতে ইচ্ছে হইতো, বুঝছো? সো তোমরা জানো যে এর আগের ভিডিওগুলোতে হাইড্রা এবং ঘাসফড়িং আমরা কত সহজে শেষ করেছি। তোমাদের এই চ্যাপ্টারে রুই মাছ নিয়েও অনেক বেশি সমস্যা আছে। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে ভাইয়া রুই মাছ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। একটা না, অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ভিডিও বানাবো, অর্থাৎ পার্ট পার্ট করে বানাবো, ছোট ছোট ভিডিও বানাবো, ঠিক আছে? কারণ অনেকে বড় বড় এই যে 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও দেখে অনেকে ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কারণ নাই ভাইয়া, আমি তোমাদের জন্য ছোট ছোট করে টপিক ভাগ করে টপিক ওয়াইজ ভিডিও বানাবো এখন থেকে, ঠিক আছে? তো আসো, রুই মাছ সম্পর্কে আমাদের আজকে প্রথম ভিডিও, এবং এই ভিডিওতে আমরা রুই মাছের যে পরিচিতি নিয়ে আলোচনা করব। রুই মাছ সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা করব, প্রাথমিক যে আলোচনাগুলা। এরপরে আমরা রুই মাছের আস্তে আস্তে ডিপে ঢুকবো এবং রুই মাছের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। ওকে, আসো, রুই মাছ সম্পর্কে জানার জন্য আমাদের ফার্স্টে যে বিষয়টা জানতে হবে, কার্প জাতীয় মাছ কি। ওকে, সো আমাদের প্রথম টপিক হচ্ছে, ফার্স্টে আমাদের জানা দরকার যে কার্প, এই কার্প জাতীয় মাছ আসলে কি। কার্প জাতীয় মাছ হচ্ছে যে সকল মাছের মাথায় কোনো ধরনের আইস থাকে না, এবং দেহে তো অবশ্যই আইস থাকবে, এবং আইসটার নাম হচ্ছে সাইক্লয়েড আইস, এবং দেহের গহ্বরের ভেতরে পটকা থাকে বা বায়ুথলি থাকে, সেটাকে বলা হচ্ছে কার্প জাতীয় মাছ। বুঝতে পারছো? তাহলে কার্প জাতীয় মাছের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি। 3টা বৈশিষ্ট্য নিয়ে আমরা পড়লাম। প্রথম কথা হচ্ছে যে এদের যে মাথা, এই মাথায় কোনো ধরনের আইস থাকে না, আইস নাই। দ্বিতীয় কথা হচ্ছে এদের যে দেহ আছে, দেহে তো অবশ্যই আইসটা আছে, এবং আইসটার নামটা মনে রাখো, সাইক্লয়েড আইস। আমরা প্রথম অধ্যায়েও এই সাইক্লয়েড আইস নিয়ে আলোচনা করেছিলাম, সাইক্লয়েড আইস। এবং তৃতীয় কথাটা হচ্ছে এদের যে দেহ গহ্বর, এই দেহ গহ্বরে একটা বিশেষ অঙ্গ থাকে যেটা সব মাছের থাকে না, সেটা হচ্ছে বায়ুথলি বা পটকা, সরি, বায়ুথলি, বা যার আরেকটা নাম হচ্ছে পটকা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে সেই মাছগুলাকে আমরা বলতে পারি কার্প জাতীয় মাছ। তাহলে দেখো তো, রুই মাছের ক্ষেত্রে মাথায় কোনো আইস থাকে না, প্রথম কথাটা মিলছে। দ্বিতীয় কথা হচ্ছে তাদের যে আইস থাকে সেটা হচ্ছে সাইক্লয়েড আইস, হ্যাঁ। এবং তৃতীয় কথা, তাদের দেহ গহ্বরে অবশ্যই পটকাটা আছে। মাছের পেট কাটলে দেখা যায় এর ভেতরে পটকা বা বায়ুথলি থাকে। সো এই কার্প জাতীয় মাছকেও আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি মেজর কার্প, মেজর কার্প, এবং মাইনর কার্প, মাইনর কার্প। ওকে, মাইনর কার্প। মেজর কার্প হচ্ছে যে মাছগুলা দ্রুত বর্ধনশীল, দ্রুত বাড়ে, তাড়াতাড়ি বেড়ে যায়, তাদেরকে বলা হয় মেজর কার্প। ওকে, মেজর মানে তো বড়, তাই না? তাহলে এরা হচ্ছে দ্রুত বর্ধনশীল। মেজর কার্প সম্পর্কে মনে রাখো, দ্রুত বর্ধনশীল। কিন্তু মাইনর কার্প এরা অবশ্যই দ্রুত বর্ধিত হবে না। মাইনর মানে তো ছোট, তাহলে মাইনর কার্প যারা, সেগুলো দ্রুত বর্ধন হবে না। তাহলে মেজর কার্প মাছ, মেজর কার্প এটা তো অবশ্যই রুই মাছ আছে, রুইয়ের সাথে আরো 2টা মাছ মনে রাখো। তাহলে প্রথম মাছটা হচ্ছে রুই, রুই, আরো 2টা মাছ মনে রাখো, রুই এর সাথে মনে রাখো কাতলা এবং মৃগেল। এই 3টা মাছ হচ্ছে মেজর কার্প। এবং মাইনর কার্পের মধ্যে এই 3টা মনে রাখো, বাকিগুলো হচ্ছে মাইনর কার্প, মানে সবগুলা না, মানে বইয়ে যে 3টা দেওয়া আছে এই 3টা বাদে যদি অপশনে অন্য কিছু থাকে সেটা হবে মাইনর কার্প। তারপরে আমি বলে দিই, মাইনর কার্প হচ্ছে বাটা, বাটার যে মাছটা সেটা হচ্ছে মাইনর কার্প। তারপরে আর কি আছে, এই যে এখান থেকে দেখে নাও, এই যে বাটা ঘনিয়া, এই মাছটা হচ্ছে মাইনর কার্প, বুঝছো? ওকে, এইবার আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে রুই মাছের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। রুই মাছের খাদ্য নিয়ে ফার্স্টে আমরা দেখি। মনে রাখো, রুই মাছের ফুলকার মধ্যে একটা অংশ থাকে যেটাকে বলা হয় ফুলকা রেকার। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় ফুলকা রেকার। এই ফুলকা রেকার দেখে রুই মাছের একটা বৈশিষ্ট্য জানা যায়, সেটা হচ্ছে রুই মাছ
খুবই ক্ষুদ্র কোন একটা প্লাঙ্কটনও যদি খায় সেটা ছেকে ছেকে খায়, বুঝতে পারছো? তাহলে এই কথাটা মনে রাখো। এই ফুলকা রেখারের কাজ কি? এই ফুলকা রেখার থাকার কারণে রুই মাছ অতি ক্ষুদ্র যে প্লাঙ্কটন গুলা খায়, এই অতি ক্ষুদ্র যে প্লাঙ্কটন খায়, প্লাঙ্কটন, এই অতি ক্ষুদ্র প্লাঙ্কটনও এটাও ছেকে 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 খায়, ছেকে খায়। এই কথাটা মনে রাখো। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? রুই মাছ কি খায়? রুই মাছ অবশ্যই প্লাঙ্কটন খায়, তাই না ভাইয়া? রুই মাছ অবশ্যই এই প্লাঙ্কটনটা খায়। তাহলে রুই মাছ প্লাঙ্কটন ছেকে ছেকে খায়। এখন প্লাঙ্কটন বিষয়টা কি? প্লাঙ্কটন হচ্ছে পানির ভেতরে, মিঠা পানিতে, অবশ্যই রুই মাছ মিঠা পানিতে বাস করে, এবং মিঠা পানির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র যে জীব অথবা উদ্ভিদ দেখা যায় সেগুলাকে বলা হয় প্লাঙ্কটন। তাহলে প্লাঙ্কটন আমরা দুই ধরনের, এখান থেকে বুঝতে পারলাম যে এটা উদ্ভিদ প্লাঙ্কটন হতে পারে অথবা প্রাণী প্লাঙ্কটন হতে পারে, তাই না? তাহলে উদ্ভিদ প্লাঙ্কটনের আরেকটা নাম হচ্ছে ফাইটো, কথাটার অর্থ হচ্ছে উদ্ভিদ। তাহলে প্লাঙ্কটন দুই ধরনের হতে পারে, একটা হতে পারে ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এবং জুও কথাটার অর্থ হচ্ছে প্রাণী, তাহলে হইতে পারে জুওপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন। বুঝতে পারছো? তাহলে ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে কি কি আছে মনে রাখো। ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে আছে ক্লোরেলা, ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে আছে ক্লোরেলা, এবং আরেকটা হচ্ছে নেভিকুলা। ওকে ভাইয়া? এবং জুওপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটনের মধ্যে আছে ড্যাফনিয়া, ড্যাফনিয়া এবং প্যারামেসিয়াম। তাহলে এই হচ্ছে জুওপ্লাঙ্কটন, অর্থাৎ রুই মাছ এইগুলা খায়। ফাইটোপ্লাঙ্কটনের মধ্যে কি খায়? ক্লোরেলা খায়, নেভিকুলা খায়, এবং জুওপ্লাঙ্কটনের মধ্যে ড্যাফনিয়া খায়, প্যারামেসিয়াম খায়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে রুই মাছের আমরা খাদ্য সম্পর্কে পড়লাম। এরপরে আসো রুই মাছের কিছু বৈশিষ্ট্য আমরা জানি। সেটা হচ্ছে রুই মাছ সম্পর্কে আমরা কয়েকটা কথা মনে রাখি ফার্স্টে। হ্যাঁ, এই যে রুই মাছ, এই রুই মাছ বছরে, এক বছরে রুই মাছের কি কি হয় সেটা আমরা একটু জানি। সেটা হচ্ছে রুই মাছ এক বছরে 1 ফুট থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হইতে পারে। ঠিক আছে? তাহলে রুই মাছ এক বছরে কি হয় ভাইয়া? প্রথম কথাটাই মনে রাখো, রুই মাছ এই এক বছরে, সরি কয় বছরে? 1 বছরে রুই মাছ 1 বছরে 1 থেকে 1.5 ফুট লম্বা হয়, 1.5 ফুট লম্বা হয়। এই কথাটা মনে রাখো। এই রুই মাছের 1 বছরে যে ওজন হয় সেটা হচ্ছে 700 থেকে 800 গ্রাম, 700 থেকে 800 গ্রাম ওজন হয়। তবে হালদা নদী, এটা হচ্ছে রুই মাছের প্রজনন ক্ষেত্র, হালদা নদী, এই হালদা নদীতে, হালদা নদী, এই হালদা নদীর যে রুই মাছটা, সেই রুই মাছটা কিন্তু বছরে আরো বেশি ওজন হয়। এই রুই মাছের ওজন হয় 2 থেকে 2.5 কেজি। বুঝতে পারছো? 2 থেকে 2.5 কেজি। এই কথাটা মনে রাখো। ঠিক আছে? তাহলে নর্মাল যে রুই মাছগুলো আছে সেগুলো 700 থেকে 800 কেজি। তবে হালদা নদীর যে রুই মাছ সেটা হচ্ছে 2 থেকে 2.5 কেজি। এবং হালদা নদীর যে মাছের পোনা, রুই মাছের যে পোনা, হালদা নদীর এই রুই মাছের পোনা, রুই মাছের পোনা, এই পোনাটা 4 দিন বয়সের যে পোনাগুলো আছে, 4 দিন বয়সের পোনা, বয়সের পোনা, এই পোনা সম্পর্কে একটা কথা মনে রাখো। 4 দিন রুই মাছের যে পোনাটা সেটা প্রতি কেজি বিক্রি হয় অনেক টাকায়, কিন্তু 60 থেকে 65,000 টাকায়। ঠিক আছে? তাহলে এই রুই মাছের যে পোনা সেটা প্রতি কেজি কত টাকায় বিক্রি হয় জানো? প্রতি কেজি বিক্রি হয় 60 থেকে 65,000 টাকায়, 65,000 টাকা। এই কথাটা, এই ইনফরমেশনটা মনে রাখতে পারো। এবং এটা সর্বনিম্ন দাম। ঠিক আছে? সর্বনিম্ন 60 থেকে 65,000 এবং সর্বোচ্চ দামটা হচ্ছে 1 লাখ টাকাতেও বিক্রি হয়। তাহলে 4 দিনের যে পোনা সেটা প্রতি কেজি 1 লাখ টাকাতে সর্বোচ্চ বিক্রি হয়, এবং সর্বনিম্ন বিক্রি হয় 60 থেকে 65,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? রুই মাছ সম্পর্কে আরো কিছু ইনফরমেশন মনে রাখো। যেমন রুই মাছ সম্পর্কে একটা কথা মনে রাখো, এটা 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচে না। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
নিচে নিচে বাঁচে না। ওকে, আচ্ছা, এরপরে যে কথাটা মনে রাখবা ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ কথা, রুই মাছের যে গঠনটা, আচ্ছা রুই মাছটা আমরা আঁকাই ফেলি, ছোটবেলায় আমরা আঁকাইতাম না রুই মাছ? আমার চিত্রটা অনেক বিদঘুটে হইতো, মাছের চিত্র আঁকাইতাম, সবারটা সুন্দর হতো, আমারটা ভালো হইতো না। হ্যাঁ, তো সেই আঁকানোর হাতটা এখনো আমার রয়ে গেছে। প্রতিটা ভিডিওতেই বলি আঁকানোর হাত খুবই খারাপ ভাইয়া। সো যে কোনো কিছু আঁকাইলে এটা একটু চোখ বুঝে এটা একটু ধরে নিবা যে আমি আঁকাইছি, এটা সুন্দর হয়েছে, এই বিষয়টা ধরে নিবা। ওকে, তাহলে ধরে নাও এই যে রুই মাছ আঁকাবো এবার, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে সেই রুই মাছ। ওকে, তাহলে রুই মাছের আমি প্রথমে কয়েকটা বৈশিষ্ট্য বলছিলাম, যেমন রুই মাছের মাথায় কোনো ধরনের আইস থাকে না। তাহলে এই যে এই জায়গাটাতে আইস থাকে, এই দেহকাণ্ড এই জায়গাটাতে আইস থাকে, তাই না? তো রুই মাছের এই যে এই পর্যন্ত এই অঞ্চলটাকে বলা হয় মাথা, এই অঞ্চলটাকে বলা হয় মাথা। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে দেহ, এবং এই শেষ অংশটা এটা হচ্ছে লেজ। এটা তো তোমরা প্রত্যেকেই জানো, তাই না? তো রুই মাছের যে গঠন, রুই মাছের বাহ্যিক গঠনটা দেখতে কেমন জানো? রুই মাছের আমরা তো এটা সাইড থেকে দেখতেছি, আমরা যদি ওপর থেকে দেখি আমরা দেখবো যে রুই মাছের যে গঠনটা সেটা মাঝখানের দিকে রুই মাছটা একটু মোটা, এবং সামনের দিকে অগ্রভাগ এবং প্রান্তভাগ, এই দুই প্রান্ত কিন্তু, অর্থাৎ অগ্রভাগ এবং প্রান্তভাগ, এই দুই প্রান্ত কিন্তু সরু। এই ধরনের গঠনকে বলা হয় স্ট্রিমলাইনড গঠন। বুঝছো ভাইয়া? এই ধরনের গঠনকে বলা হয় স্ট্রিমলাইনড গঠন, স্ট্রিমলাইনড গঠন। তাহলে স্ট্রিমলাইন গঠন কি? এই স্ট্রিমলাইন গঠন হচ্ছে এই ধরনের গঠনের ক্ষেত্রে, ওই যে জাহাজের কথা চিন্তা করো, জাহাজের ক্ষেত্রে কি একদম শুরুরটা এবং শুরুর দিকটা এবং শেষের দিকটা কেমন থাকে? শুরু থাকে। তাহলে এই মধ্যভাগটা, মধ্য যে ভাগটা আছে, মধ্যভাগ এটা কিন্তু পুরু থাকে এই ধরনের গঠনের ক্ষেত্রে। কিন্তু কিন্তু অগ্রভাগ, অগ্র ও পশ্চাৎ প্রান্ত, পশ্চাৎ যে প্রান্তটা থাকে, এই অগ্র এবং পশ্চাৎ প্রান্ত এটা কিন্তু পুরু না, এটা হচ্ছে সরু থাকে। এই কথাটা মনে রাখো। এবং এই ধরনের গঠনটা হওয়ার কারণ কি? মাঝখানে মোটা, দুই পাশে সরু, এই ধরনের গঠন হওয়ার কারণ হচ্ছে, এই ধরনের গঠনের কারণে রুই মাছ যখন পানির মধ্যে দিয়ে চলে তখন রুই মাছ ওই পানির বাধা প্রাপ্ত হয় না, পানিতে কোনো ধরনের বাধা পায় না। বুঝছো? তাহলে এই ধরনের গঠনের কারণ কি? এই গঠনের কারণে, এই গঠনের কারণে পানিতে চলার সময়, পানিতে চলার সময় রুই মাছ বাধাপ্রাপ্ত হয় না, রুই মাছ বাধাপ্রাপ্ত হয় না, বাধাপ্রাপ্ত হয় না। বুঝতে পারছো ভাইয়ারা? ওকে, তাহলে রুই মাছ সম্পর্কে আমরা পড়লাম, রুই মাছের আমরা গঠনটাও কিছুটা বোঝার চেষ্টা করলাম। রুই মাছ সম্পর্কে আরো একটা ইনফরমেশন যদি আমি বলে দিই, আচ্ছা আমি একটু মিশাই দিই, হ্যাঁ, যেহেতু এখানে চিত্রটা আঁকাইছি, আমি চিত্রটা আর আঁকাইতে চাইতেছি না, আমার আঁকানোর হাতটা তোমাদের আর দেখাইতে চাই না, এই একটা চিত্র দিয়ে আমি কাজ চালাই দিব। ওকে, তাহলে এইখানে আমি যদি এই চিত্রটা আঁকাই, মানে এই চিত্রটা দেখি, রুই মাছের ছিদ্রপথ নিয়ে একটু পড়ি আসো। রুই মাছের ছিদ্রপথ থাকে তিনটা। রুই মাছের ছিদ্রপথ কয়টা থাকে বলতো? রুই মাছের ছিদ্রপথ থাকে তিনটা। এই যে দেখো, এখানে একটা ছিদ্রপথ থাকে, এরপরে একটা ছিদ্রপথ, তারপরে আরো একটা ছিদ্রপথ, এই হচ্ছে তিনটা ছিদ্রপথ। এবং তিনটা ছিদ্রপথের সিকোয়েন্সটা মনে রাখো। এই ছিদ্রপথটার নাম হচ্ছে পা, পরের ছিদ্রপথটা, দ্বিতীয় ছিদ্রপথটার নাম হচ্ছে জ, এবং পরের ছিদ্রপথটা এটার নাম হচ্ছে রে। তাহলে ছিদ্রপথ তিনটা সিকোয়েন্স এভাবে মনে রাখো, পাজরে। বুঝছো? পাজরে। তাহলে ছিদ্রপথ, প্রথম যে ছিদ্রপথটা সেটার নাম কি বলতো ভাইয়া? সেটা হচ্ছে পাতে মনে রাখো পায়ু ছিদ্র। ফার্স্টে যে ছিদ্রটা সেটা হচ্ছে পায়ু ছিদ্র। দ্বিতীয় যে ছিদ্রপথ সেটাকে বলা হয় জতে মনে রাখো জনন ছিদ্র, জনন ছিদ্র। এবং তৃতীয় যে ছিদ্রপথটা সেটাকে বলা হয় রেতে মনে রাখো রেচন ছিদ্র, রেচন ছিদ্র। ঠিক আছে? তাহলে এই হচ্ছে পাজরে, এই হচ্ছে তিনটা ছিদ্র, পা, ফার্স্টে পা, তারপরে জ, তারপরে রে। এবং
আরো একটা গঠন তোমাদেরকে, আরো একটা অংশ আমি দেখাই দিই চিত্র থেকে। সেটা হচ্ছে রুই মাছের একদম এই যে মাঝখান বরাবর যে রেখাটা, একদম মাঝ বরাবর যে রেখাটা, এই রেখাটা, এখানে একটা রেখা আছে, তোমরা হয়তো বা খেয়াল করো নাই। একটা বড় সড়ো মাছ যদি তোমাদের বাসায় থাকে, যে কোনো মাছের ক্ষেত্রে তোমরা দেখবা যে এই বরাবর একটা লাইন থাকে, একটা রেখা থাকে, অনেক মাছেরই থাকে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই রেখাটাকে বলা হয় পার্শ্ব রেখা। এই যে ওই রেখাটা, যেটা পাশের দিকে যে রেখাটা, সেই রেখাটার নাম হচ্ছে পার্শ্ব রেখা। এই রেখাটার নাম ভাইয়া পার্শ্ব রেখা। রেখা, বুঝতে পারছো? এই পার্শ্ব রেখা সম্পর্কে কয়েকটা ইনফরমেশন মনে রাখো। যেমন এই পার্শ্ব রেখায় এখানে সংবেদী কোষ থাকে, এখানে সংবেদী কোষ থাকে। দ্বিতীয় কথাটা মনে রাখো, এখানে আইস থাকে, অবশ্যই এখানে তো আইস থাকবে, তাই না? এখানে কয়টা আইস থাকে? 41 থেকে, এই বছরই কৃষি ভর্তি পরীক্ষায় এই বছরই প্রশ্নটা আসছিল। ওকে, এইখানে থাকে 41 থেকে 42টি আইস এই পার্শ্বরেখায়। এবং পার্শ্বরেখাটার আসলে কাজ কি? এই পার্শ্বরেখাটার কাজ হচ্ছে পানির যে তরঙ্গ আছে, তরঙ্গ থেকে পানির গুণাগুণটা কেমন সেটা পরীক্ষা করা হচ্ছে এই পার্শ্বরেখার কাজ। তাহলে পানির তরঙ্গ হতে পানির গুণাগুণ সম্পর্কিত রাসায়নিক সংকেত গ্রহণ করে, বুঝছো? তাহলে এগুলো হচ্ছে পার্শ্বরেখার কাজ। আজকে আমরা শেষ যে টপিকটা পড়বো, চিত্রটা দেখো। চিত্রে আমরা কিছু অংশ এখন আঁকাই নাই, সেটা হচ্ছে পাখনাগুলা কিন্তু আমরা এখনো দেখি নাই। ওকে, সো পাখনা, যেমন এইখানে পিঠের দিকে একটা পাখনা থাকে, পৃষ্ঠ পাখনা। বুকের কাছে যে পাখনা থাকে সেটাকে কি বলা হয়? বক্ষ পাখনা। শ্রোণীতে যে পাখনা থাকে, এইদিকে এইখানে একটা পাখনা থাকে, যেটাকে বলা হয় শ্রোণী পাখনা। হ্যাঁ, এটা হচ্ছে পুচ্ছ পাখনা। আর কি থাকে? পায়ু পাখনা। পায়ুর কাছে যে পাখনাটা, সেটা হচ্ছে পায়ু পাখনা। বুঝছো ভাইয়া? ওকে, তাহলে আসো পাখনাগুলা নিয়ে আমরা একটু পড়ি। তবে পাখনাগুলা সম্পর্কে মনে রাখো, পাখনা দুই ধরনের পাখনা থাকে। কিছু পাখনা আছে জোড়া পাখনা, দুইটা করে পাখনা থাকে। আবার কিছু পাখনা আছে যেমন সেই পাখনাগুলা হচ্ছে একটাই থাকে। যেমন লেজ কয়টা থাকে বলতো রুই মাছে? নিশ্চয়ই একটা থাকে। তাহলে এই পাখনা নিয়ে আমরা এখন পড়বো। এবং পাখনা কিন্তু দুই ধরনের পাখনা দেখা যায়। একটা পাখনাকে বলা হয় অযুগ্ম পাখনা, এবং আরেকটা হচ্ছে যুগ্ম পাখনা। তাহলে যুগ্ম পাখনা মানে হচ্ছে যেগুলো জোড়া জোড়া থাকে, জোড়া জোড়া পাখনা, সেগুলোকে বলা হয় যুগ্ম পাখনা। তো জোড়া মানে কি? জোড়া মানে হচ্ছে দুই, তাই না? তাহলে যুগ্ম পাখনা থাকে দুইটা, এই কথাটা মনে রাখো। যুগ্ম পাখনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে শ্রোণী পাখনা এবং আরেকটা হচ্ছে বক্ষ পাখনা। আর অযুগ্ম পাখনা, এটা হচ্ছে পা প্রি পু। অর্থাৎ পাতে মনে রাখো পায়ু পাখনা, পিতে পৃষ্ঠ পাখনা এবং পুতে মনে রাখো পুচ্ছ পাখনা। অর্থাৎ এই অযুগ্ম পাখনাগুলা একটা করেই থাকে, এটার সংখ্যা হচ্ছে একটা করে, এ কারণে এদেরকে বলা হয় অযুগ্ম পাখনা। সো এদের কাজগুলো আমাদের পড়তে হবে। তাহলে আসো আমরা পাখনাগুলো একটু সাজায় ফেলে এই পাঁচটা পাখনা সম্পর্কে আমরা পাখনাগুলার রেখা বা রশ্মি সংখ্যা নিয়ে পড়বো এবং পাখনাগুলার কাজ নিয়ে একটু পড়ি। ওকে, তাহলে দেখো এই যে পাখনা তাহলে পাঁচটা একটু সিরিয়াল করে সাজায় ফেলি। 1 নাম্বার যে পাখনা, আচ্ছা ফার্স্টে যে এইভাবে লিখো, আমি যেভাবে লিখতেছি সেইভাবে লেখো তোমরা। পা প্রি পু, তার মানে কি? পাতে মনে রাখো পায়ু পাখনা, পিতে মনে রাখো পৃষ্ঠ পাখনা এবং
পুতে মনে রাখো পুচ্ছ পাখনা। তো পায়ু পাখনা আর পৃষ্ঠ পাখনার মাঝখানে লেখো শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা, এবং পৃষ্ঠ পাখনা আর পুচ্ছ পাখনার মাঝখানে লেখো বক্ষ পাখনা, বক্ষ পাখনা। তাহলে এই হচ্ছে 5টা পাখনা, 4 5। রুই মাছকে বলা হয়, রুই মাছ এটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি শ্রেণীর মাছ, তাই না? তো এই অ্যাক্টিনোপটেরিজি কথাটার অর্থটা আমি বলে দিই, এটা ফার্স্টে বলা দরকার ছিল। এই যে অ্যাক্টিনোপটেরিজি, অ্যাক্টিনোপটেরিজি এই অ্যাক্টিনোপটেরিজি, টেরিজি, এখানে অ্যাক্টিন কথাটার অর্থটা মনে রাখো, অ্যাক্টিন কথাটার অর্থ হচ্ছে রশ্মি। তাহলে অ্যাক্টিনোপটেরিজি কথাটার অর্থ হচ্ছে রশ্মিময় মাছ, অর্থাৎ যে সকল মাছের পাখনায় রশ্মি থাকে। রুই মাছের পাখনাটা একটু খেয়াল করে দেখবা, রুই মাছের পাখনা অনেকগুলা রশ্মি নিয়ে গঠিত, ঠিক আছে? ধরে নাও এটা সে পাখনা, এই পাখনাতে অনেকগুলা রশ্মি থাকে, অনেকগুলা রশ্মি থাকে, বুঝছো? তাহলে এই রশ্মির সংখ্যা কয়টা, কোন পাখনাতে রশ্মি কয়টা থাকে সেটা আমাদের জানতে হবে। তাহলে এইবার আমরা যে ইনফরমেশনটা পড়বো সেটা হচ্ছে পাখনায় রশ্মি সংখ্যা কত, রশ্মি সংখ্যা কত। তাহলে রশ্মি সংখ্যাটা একটু তোমাদের বলে দিই, ছোট থেকে বড় মানের দিকে যাবে অবশ্যই রশ্মিগুলা। রশ্মি সংখ্যা পায়ু পাখনাতে রশ্মি সংখ্যা হচ্ছে 7, তারপরে 9, 15 থেকে 16, 16 থেকে 17 এবং শেষ পাখনাটা হচ্ছে 19। ওকে, তাহলে দেখো ছোট থেকে বড় দিকে যাচ্ছে আস্তে আস্তে, এভাবে সিকোয়েন্স অনুসারে পড়বা, তাইলে কিন্তু সহজে মনে রাখতে পারবা। তাহলে পা প্রিপু, মাঝখানে হচ্ছে শ্রোণী পাখনা, বক্ষ পাখনা, 7 9 15 16 19, 7 9 15 16 19 এভাবে পড়বা। ওকে, এবং মোস্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পাখনাগুলোর কাজ কি, কোন পাখনার কাজ কি সেটা নিয়ে আমাদের জানা জরুরি। সো একদম শেষ পাখনাটা খেয়াল করে দেখো, পুচ্ছ পাখনা যেটা, এই যে রুই মাছের একদম শেষ যে পাখনাটা, এটা হচ্ছে সেই পুচ্ছ পাখনা। এবং এই পুচ্ছ পাখনাটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই পাখনাটাই কিন্তু প্রধান, তাই না? তাহলে আমি যদি বলি রুই মাছ চলাচল করে কোন পাখনার মাধ্যমে, সেটা হবে পুচ্ছ পাখনা। তাহলে আমরা এই পাখনাটাকেই বলতে পারি এটাই হচ্ছে প্রধান চলনাঙ্গ, এটাই প্রধান প্রধান চলনাঙ্গ, চলনাঙ্গ। ক্লিয়ার ভাইয়া? ওকে, এরপর আসো বক্ষ পাখনা। বক্ষ পাখনা কোথায় থাকে? বুকে থাকে। এই বক্ষ পাখনা দেখবা যখন রুই মাছ না, যে কোনো মাছের ক্ষেত্রেই দেখবা যে যখন সেই অ্যাকুরিয়ামে যারা মাছ পালো তারা দেখবা যে যখন মাছটা নিচের দিকে থাকে, একটু গভীরে থাকে, এরপরে যখন উপরে যাওয়ার প্রয়োজন পড়ে কোনো মাছের, তখন দেখবা যে বক্ষ পাখনা এইভাবে মানে নাড়াচাড়ার মাধ্যমে সেই মাছটা উপরের দিকে ওঠে। তাহলে বক্ষ পাখনার কাজ কি? এটা নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে, নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে, উঠতে সাহায্য করে। ওকে, বক্ষ পাখনার সাথে শ্রোণী পাখনাটাও মনে রাখো, বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনার কাজটা মোটামুটি সেম। এটা যেমন নিচ থেকে উপরে উঠতে সাহায্য করে, আর শ্রোণী পাখনা এটা উপরে নিচে চলতে সাহায্য করে। ওকে, তাহলে এটার কাজও মনে রাখো, এটা উপরে আর নিচে, উপরে নিচে চলতে সাহায্য করে, চলতে সাহায্য করে, ঠিক আছে? এছাড়াও মাছ যখন ঘোরার প্রয়োজন হয় তখন ওই শ্রোণী পাখনাটা কাজে লাগে, বুঝছো, অ্যাঙ্গেলটা চেঞ্জ করার ক্ষেত্রে। আচ্ছা, এরপরে শেষ 2টা পাখনার কথা মনে রাখো, একটা হচ্ছে পায়ু পাখনা এবং পৃষ্ঠ পাখনা। পৃষ্ঠ পাখনা পিঠের দিকে থাকে এবং মাছটা যাতে উল্টায় না যায়, যেহেতু পিঠের দিকে থাকে, মাছটা যাতে ওই যে পিঠের দিকে দেওয়ার কারণ হচ্ছে মাছটা যাতে সোজা ভাবে দাঁড়ায় থাকতে পারে, দাঁড়ায় তো না, সোজা ভাবে যাতে ভেসে থাকতে পারে। ওকে, তাহলে এটা মাছকে উল্টায় যাওয়া রক্ষা করে, উল্টায় যেতে দেয় না, ঠিক আছে? তাহলে উল্টে যাওয়া থেকে রক্ষা করে, যাওয়া থেকে রক্ষা করে। ওকে, এবং পায়ু পাখনার কাজ হচ্ছে সাঁতারের সময় মাছকে সুস্থিত রাখে, সাঁতারের সময় মাছকে সুস্থিত রাখে, সুস্থিত রাখে। সো এই ছিল রুই মাছ সম্পর্কিত আমাদের প্রাথমিক যে পড়াশোনা।
আজকে আর মাত্র একটা কথা বলে আজকের ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? সো রুই মাছ সম্পর্কে তো আমরা এত কিছু জানলাম। রুই মাছের কিছু অপর নাম আছে। রুই মাছকে অনেক নামে আমরা ডাকতে পারি। যেমন রুই মাছের অপর নামগুলো একটু তোমাদেরকে বলে দিই, তারপরে আমরা আজকের ক্লাসটা শেষ করব। ওকে, তাহলে অপর নাম, যেমন রুই মাছকে অনেক সময় রুহিত মাছ বলা হয়। রুই মাছের একটা অপর নাম হচ্ছে রুহিত মাছ। কোন কোন এলাকায় এটাকে বলা হয় রাও মাছ, কোন কোন এলাকায় বলা হয় নওশি। আরো একটা নাম আছে গরমা। ওকে, তাহলে দেখো রুই মাছকে আমরা কয়েকটা নামে ডাকতে পারি। রুহিত মাছ, এটা অনেকে হয়তো বা জানো, এটা অনেক সময় বই পড়ার সময় এই নামটা পাবা, রুহিত মাছ। ওকে, রাও মাছ, নওশি, গরমা, এই নামগুলোতে ডাকা হয়, ঠিক আছে? তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করিও, এবং এরপরে যে ভিডিওগুলো সেগুলো একটু চেক করো, ঠিক আছে? কারণ এরপরের ভিডিওগুলোতে আমরা রুই মাছের যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সব নিয়ে আলোচনা করব। ওকে।